নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই শ্রুতি এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট আড্ডা ঘরে স্বাগত। আর আমি স্নেহা চলে এসেছি আজ আপনাদের সাথে আড্ডা দিতে। আজ এই আড্ডা ঘরে যিনি রয়েছেন আমাদের সাথে আড্ডা দিতে, তিনি আপনাদের সকলেরই খুব চেনা মুখ, চেনা অভিনেতা। চলে যাই সোজাসুজি তার কাছে, দেখুন তো চিনেন কিনা। চিনতে পারলেন? আজ আমাদের সাথে রয়েছেন জ্যোতির্ময় সিনহা। প্রথমেই বলো দাদা, কেমন আছো? খুব ভালো আছি দর্শকদের ভালোবাসায়। তুমি কেমন আছো? আমিও খুব ভালো রয়েছি এবং ভালো থাকার চেষ্টা করছি। তো এই আড্ডা ঘরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমবার আসছি আড্ডা ঘরে। আড্ডা ঘর এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা মাধ্যম, যার মাধ্যমে আমার অনেক ব্যক্তিগত জীবন সম্পর্কে দর্শকদের জানার সুযোগ রয়েছে। একদমই তাই। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার ব্যস্ততম সময় থেকে একটু সময় বার করে আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো এই আড্ডা ঘরে তোমাকে কিছু কোশ্চেন আমরা করব এবং তার সকল উত্তর আমাদের সকল দর্শকের সামনে একটু তুলে ধরো। একদম। প্রথমেই জানাই বা বলছি যেটা, যে এই প্রফেশন বা এই অভিনয় জগতে আসা কিভাবে? একদমই অন্যভাবে। আমার বড় হয়ে ওঠা, আমার বাবা একদম সাহিত্যিক মানুষ। ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত শুনে, মান্না দে, কিশোর কুমার পুরনো গান শুনে বড় হয়ে উঠেছি। সেখানে কোনো হিন্দি গান বা কোনো সিনেমা দেখে বড় হয়নি। এবার আমার পাশের বাড়ির একটা ভাই ছিল, তার বাড়িতে হঠাৎ একদিন সিনেমা দেখি। সিনেমার নাম, আমি কিন্তু একদম সত্যি কথা বলছি, হ্যাঁ, এই উত্তরটা শুনে বোকা বোকা লাগলেও, বোকা বোকা শুনলেও একদম সত্যি ভাবে উত্তর দিচ্ছি। হঠাৎ একদিন একটা সিনেমা দেখলাম। সিনেমার নাম ছিল চ্যালেঞ্জ, রাজ চক্রবর্তী পরিচালিত, দেব অভিনীত। চ্যালেঞ্জ সিনেমা দেখার পর দেবে যখন এন্ট্রিটা হয়, কোথাও না আমার একটা স্পার্ক পেয়েছিলাম, মনে নিজের সাথে মিল পেয়েছিলাম। মনে হয়েছিল না, আমার কোনোদিন এরকম ভাবে ক্যামেরা এন্ট্রি হবে। তো সেইটা ছিল একটা স্পার্ক। সেটাকে মনের মধ্যে নিয়ে আমি জীবনে এগিয়েছিলাম। তারপরে পড়াশোনা কমপ্লিট করেছি, তারপর কলকাতায় এসেছি। এটা একটা হিউজ জার্নি, মুর্শিদাবাদ থেকে টলিগঞ্জ, একটা বড় জার্নি। তারপর অভিনয় করব ভেবে অভিনেতা হয়ে উঠেছি। তো এই যে মুর্শিদাবাদ থেকে এখানে আসো, তো এই সালটা কি ছিল? কত সালে এসেছিলে? এবার কলকাতায় থেকে কলকাতায় কাজ করাটা একটা অন্যরকম, একটা বাইরে থেকে এসে কলকাতায় কাজ করা, তো সেটা একটা ডিফিকাল্ট থিং। হ্যাঁ, কলকাতায় থেকে কলকাতায় কাজ করা সেটা অন্যরকম একটা জার্নি থাকে। বাইরে থেকে আসা, মানে যেসব অভিনেতা অভিনেত্রী যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে প্রতিষ্ঠিত, তাদের জার্নিটা অন্যরকম থাকে। এই যে তুমি মুর্শিদাবাদ থেকে সোজা কলকাতায় চলে এলে, এখানে এসে কাজ করছো, তো এর জন্য একটা ব্যাক সাপোর্ট বলো বা যাই বলো, বা ফ্যামিলির একটা সাপোর্ট, সেটা কি ছিল তোমার? শুরুতে একটা গ্রামের ছেলে, যার কেউ নেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সে অভিনেতা হবে এটা শুনলে মানুষ, মানে গ্রামের যে কোনো মানুষজন বা বাবা মা চিন্তায় করে যে অভিনয় জগতে যাবে, এখানে তো কেউ চেনা পরিচিত নেই, কিভাবে প্রতিষ্ঠিত হবে। একটা টেনশনে পড়ে যায়, বাবা মা তো হবেই। এটা মানুষের মধ্যে একটা ধারণাও রয়েছে যে ইন্ডাস্ট্রিতে কেউ চেনাশোনা নেই, মানে তো ওই লাইনটা, হ্যাঁ, যে গডফাদার থাকবে, গডফাদার, এই ওয়ার্ডটা খুব ইউজ হয়, ইন্ডাস্ট্রি নামে অনেক বদনাম রয়েছে। আর আরেকটা জিনিস প্রচলিত রয়েছে যে গডফাদার না থাকলে এখানে প্রতিষ্ঠিত হওয়া যায় না। তো সেটা খুব একটা ভুল বলবো না, বাট একদম ঠিক সেটাও বলবো না। তো এই অভিনয়ের পাশাপাশি আর কি কি করতে হয়, মানে করো বা ভালো লাগে? ভালো লাগে অনেক কিছুই, বাট পেশা আমার অভিনয়। মানে অনেকের এটা নেশা থাকে বা প্যাশন যেটাকে বলা হয়, একটা নেশা আমার নেশা আমার পেশা। তো বাংলায় এতদিন ধরে কাজ করছো, তো বাংলার কোন পরিচালককে তোমার বেশি ভালো লাগে? বাংলার কৌশিক গাঙ্গুলি, শহীদ মুখার্জি, তবে রাজ চক্রবর্তীর পরিচালনা আমি তো কাজ করতেই চাই, কারণ রাজ চক্রবর্তীর পরিচালনা চ্যালেঞ্জ ছবি দেখে আমি অভিনয় করতে এসেছি। বাহ, খুবই ভালো। তো সবার কাছে একটা ধারণা যে অভিনয়টা একটা সাবজেক্ট, আদৌ কি এটা একটা সাবজেক্ট বলে তোমার মনে হয়? অভিনয় খুব কঠিন একটা বিষয়, মানে এটা কোনো স্কিল নয়। হয় ক্রিকেট খেলা একটা স্কিল, গান গাওয়া একটা স্কিল, যে রোজ সকালে আমি রেওয়াজ করলে বা গলার ভোকাল ট্রেনিং যেগুলো হয়, ভোকাল ট্রেনিং করলে আমি ভালো গান গাইবো। অভিনয় সেরকম কিছু কোনো থিওরি নয়। অভিনয় একটা দর্শন, জীবন দর্শন। আমি জীবন কিভাবে দেখি, কতটা মানে মাটিতে পা রেখে আমি চলি, দৈনন্দিন জীবনে আমি কি রিয়াক্ট করি, মানে অভিনয় একটা চরিত্র করবো, একটা চরিত্র আমি অভিনয় করবো, মানে সেই চরিত্র হয়ে ওঠা, মানে আমি তো চরিত্রের মধ্যে নিজেকে, চরিত্রের মধ্যে যাপন করা, চরিত্র হয়ে ওঠা, মানে একটা মানুষের আমি পোর্ট্রেট করছি, কোন একটা মানুষের অভিনয় করছি, সে কিভাবে রিয়াক্ট করে, তার চিন্তা ভাবনা, সেগুলো নিজের করে নিতে হয়। একদম তাই। তারপরে সেই চরিত্র হয়ে ওঠা যায়। একদমই বাস্তব কথা এটা, একদম একটা দর্শন। ওই জন্য অভিনয় সাবজেক্ট, যে সাবজেক্ট বলার চেয়ে বড় কথা অভিনয় দর্শন। কোন ক্যারেক্টারটা পার্সোনালি তোমার ভালো লাগে?
কোন ক্যারেক্টার বলতে, মানে আমি যে মানে চরিত্রগুলো তুমি করেছি, যে চরিত্রগুলো করো বা তোমাকে ভিলেনের চরিত্র দেয়া হোক বা একটা অভিনেতার মধ্যে তো অনেকগুলো ক্যারেক্টার হয়ে থাকে, ভিলেনের ক্যারেক্টার হয়ে থাকে, হিরোর ক্যারেক্টার হয়ে থাকে, তো এই ক্যারেক্টারের মধ্যে কোনটা বেশি পছন্দ করো, নেগেটিভ ইয়া পজিটিভ? দুটোই ভালো লাগে। আমি অভিনেতা, আমি সবকিছু করতে চাই। পিঠ বাঁচানো উত্তর দিলাম যদিও। আমি অভিনেতা, আমি সব রকম, বাট সৎভাবে বলছি, আমি সব ধরনের চরিত্র করতেই ভালোবাসি। আমি নেগেটিভও করেছি, বর্তমানে আমি লিডও করছি, আমি দুটো সিনেমায় লিড করছি যেটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। আহ, দুটোই ভালো লাগে। দুটো দু রকম সেটস রয়েছে। নেগেটিভের ক্ষেত্রে কি হয়, যেগুলো ব্যক্তিগত জীবনে করতে পায় না, সেগুলো চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, তো ওটা একটা মজার থাকে। অভিনয়ের পাশাপাশি তো তোমাকে নানা রকম সোশ্যাল ওয়ার্ক করতে দেখা যায়, তো এই উদ্যোগটা সম্পূর্ণ কি তোমার একার, না তোমার সঙ্গে আরো মানুষজন রয়েছে? না, এটা একার কাজ একদমই নয়। একার উদ্যোগ হতে পারে না। আমার সাথে আমার বন্ধুরা রয়েছে, আমাদের একটা 7-8 জনের ইউনিট রয়েছে। আমরা প্রত্যেককে প্ল্যান করে ডেট, সবার যেদিন ডেট ফাঁকা থাকে সেরকম একটা দিন দেখে আমরা প্রত্যেকে এরকম কালেকশন করে আমরা বেরিয়ে পড়ি। তো মানে সেই টিমটার মেম্বার কতজন রয়েছে তোমরা এখনো পর্যন্ত? 7-8 জন রয়েছি। আমার সাথে রয়েছে ইন্দারুল আলম, ইন্তেকার আহমেদ, বিশ্বজিৎ দাস, সুনেন্দু পল, ইউসুফ আহমেদ, আরো 2-3 জন রয়েছে। বাহ, তো এই ওয়ার্কটাকে তো আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমরা তো চাই সেই সব মানুষদের সাহায্য করতে যারা, মানে যাদের খাদ্য সংকট রয়েছে বা বাসস্থান সংকট রয়েছে, সেসব মানুষদের আমরা সাহায্য করার চেষ্টা করি। পরিবেশ নিয়ে, মানে পরিবেশ বর্তমানে খুব দূষণ বেড়ে গেছে, তো বৃক্ষরোপণ নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং রয়েছে। তো আমি চাই, বা আমরা চাই, আপনারাও যারা এইসব ভালোবাসেন, মানে চান সোশ্যাল ওয়ার্ক করতে, তারাও ছোট ছোট ভাবে, মানে অল্প, বেশি কিছু চায় না, বা খুব একটা হিউজ অ্যামাউন্ট চাই তাও নয়, চাই মনের ইচ্ছা। যদি আপনারাও চান, তো আপনারাও ছোট্ট ছোট্ট ভাবে শুরু করতে পারেন এটা। এবার সাধারণ কোনো জনগণ যদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, যে যদি একসাথে কাজ করার জন্য যোগাযোগ করতে চায়, তো সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ? একদমই, তারা যদি চান নিজেরা করতে, নিজেরাও করতে পারেন। তারা যদি চান আমাদের সাথে যোগ দিতে, তো আমাদের ফেসবুকে যে কন্ট্যাক্ট করতে পারেন। আমি জ্যোতির্ময় সিনহা নামে আছি, বা ইন্দাজুল আলম নামে ফেসবুক পেজ আছে, ইন্তেকার আহমেদ আছে। যে কোনো ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে সকল দর্শকরা শুনেই নিলেন, যদি কেউ নিজের ইচ্ছা থাকে বা মনের একটা আশা থাকে যে না আমি করব, কারণ এটা জোর করে করার কোনো জিনিস নয়, এটা নিজে থেকে আসতে হবে, এবং তাহলে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তো এবার পরের যেটা জানার কথা, যে কোনটা বেশি আনন্দ পাও, নিজেকে নিত্য নতুন ভাবে সাজিয়ে, না নিজে সাদামাটা থেকে এই অন্যর মুখে হাসি ফোটাতে? আমি অভিনেতা, আমি বিভিন্ন চরিত্র করতে চাই, তো নিজেকে ভাঙা গড়ার একটা প্রসেস তো রয়েছে। এটা অভিনেতার কাজ। নিজেকে ভাঙবো, নিজে বিভিন্ন সেটস নিজের মধ্যে আনবো, এটাই অভিনেতার কাজ। একইভাবে থেকে দর্শককে হাসানো, এটা অন্য একটা পার্ট, এটা পারফর্মার হয়ে যাচ্ছে। মানে অভিনেতা থেকে বাইরে, অভিনেতা একজন পারফর্মার হতে পারে, অভিনেতার মধ্যে পারফর্ম জিনিসটা থাকে, কিন্তু একজন পারফর্মার অভিনেতা নাও হতে পারে। তো দুটো জিনিস আলাদা। নিজে সাদামাটা থেকে দর্শককে আনন্দ দেওয়া একটা অন্য জিনিস, চরিত্র হয়ে নিজে অভিনয় করে দর্শককে আনন্দ দেওয়া সেটা অন্য জিনিস। আমরাও কিন্তু দর্শককে আনন্দ দিচ্ছি। একদমই তাই, সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, দুটো আলাদা জিনিস। দুটো আলাদা। তো ভালোবাসা বলতে কি বোঝায় তোমার কাছে? একটু অন্যরকম কোশ্চেনের দিকে চলে এলাম। খুব কঠিন প্রশ্ন একটা এলো আমার দিকে। ভালোবাসা একটা অন্যরকম জিনিস। ভালোবাসা কে, কখন, কোন স্থানে, কোন জিনিসের প্রতি বা কোন মানুষের প্রতি কিভাবে তার ভালোবাসা চলে আসবে, এটা কেউ বলতে পারবে না। এর কোনো সূত্র আমার কাছে জানা নেই এখনো। তো সেই 2017 সালে সবাইকে বললে তুমি যে তুমি 2017 সালে এসছো কলকাতায়, তো অনেকগুলো বছর হয়ে গেল, অনেকগুলো বছর কাজ করে চলছো, তো মনের মানুষ হয়েছে কেউ? এটা সিক্রেট। বা কাউকে ভালো লাগে, হয়তো বলতে পারছো না, চাইলে আজকে এই সুযোগ দর্শকের সকলের সামনে বলে দিতে পারো। এটা বলতে পারছি না, সরি। খুব সিক্রেট একটা প্রশ্ন। মনের মানুষ হয়তো থাকতেও পারে, বাট সিক্রেট। এটা আমি ক্যামেরায় সিক্রেট রাখলাম। তো তাহলে এই অভিনয় ছাড়া কি, এই সোশ্যাল ওয়ার্ক ছাড়া আর কিছু করা হয়? আমার অভিনয় পেশা, আমি অনেক কিছুই ভালো লাগে। আমি ছবি আঁকতে ভালো লাগে, স্কাল্পচার করতে ভালো লাগে, অবসর সময় রান্নাও করি, রান্না করতে খুব ভালো লাগে, ক্রিকেট খেলি। আমাদের আর্টিস্টদের টিম আছে টলিউডের, খুব তাড়াতাড়ি এখনই রিসেন্ট সিসিএল টুর্নামেন্ট জিতলো আমাদের বেঙ্গল টাইগার্স টিম। আমাদের আলাদা একটা টিম আছে, ড্রিম অ্যাক্টরস 11 বলে, টলিউডের অ্যাক্টর আমরা খেলি, সেই টিমে ক্রিকেট খেলি অবসর সময়ে। বাহ,
খুব ভালো ব্যাপার। আমরা আজ আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডা ঘরে আসার জন্য, আমাদের সাথে সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য, এবং অনেক কথাও জানতে পারলাম আমরা দাদার সাথে আজকে কথা বলে। এই আড্ডা ঘরের পক্ষ থেকে আমরা দাদার জন্য সামান্য কিছু উপহার রেখেছি, যেটা দাদার হাতে তুলে দেবো। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব সুন্দর একটি মোমেন্টও, থ্যাংক ইউ। একদম। তো এই আমাদের আড্ডা ঘরের পরিবারের জন্য যদি তুমি কিছু বলো। আড্ডাঘর, প্রথমে বললাম আড্ডাঘর একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমাদের মতো অনেক মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তো এরকম আরো অনেকের সম্পর্কে জানতে আড্ডাঘরকে সাবস্ক্রাইব করুন, আড্ডাঘরকে ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনারাও চাইলে আমাদের এই আড্ডা ঘরে আসতে পারেন। তার জন্য এই স্ক্রিনে দেওয়া নম্বরটির সঙ্গে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের আড্ডা ঘরে চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আর এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু এই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না, এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটা লাইক করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।